সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সামসাবিক নানা বিষয় সহ গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা কিন্তু আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমরা আলোচনা শুরু করবো, তবে আলোচনায় যাওয়ার আগে গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো একটু জেনে নেই। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে স্বৈরাচারের মাথা পালালেও রয়ে গেছে দোসররা, থামেনি ষড়যন্ত্র বলেছেন তারেক রহমান। নেতাকর্মীদেরকে জনসম্পৃক্ততায় দল শক্তিশালী করার তাগিদ। দ্রুততম সময়ের সম্ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার আশা ডক্টর ইউনূসের। জুলাই অভ্যুত্থানের চেতনায় অটুট থাকার আহ্বান। সরকারের থেকে দল গঠন মানবে না জনগণ, আবারও বলেছেন মির্জা ফখরুল। অনৈক্য বাড়লে ফিরবে স্বৈরাচার, সতর্কতা ভ্রষ্টজনদের। যৌথ অভিযানে কুমিল্লায় যুবদলের তৌহিদের মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, স্বজনদের আহাজারি। অন্তর্বর্তী সরকারের আমল ও বিচার বহির্ভূত হত্যায় ক্ষোভ। সমন্বয়ের নামে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, বেশি বিপাকে নিম্ন মধ্যবিত্তরা। মূল্যস্ফীতির আগুনে ঘি বলছেন ব্যবসায়ীরা। মোটা দাগে এই ছিল সংবাদ। আমি একটু শুরু করতে চাই শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করি। যেটি আসলে গত দুদিনের সবচেয়ে বেশি আলোচিত হবে সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের সময় যৌথ অভিযানে কুমিল্লায় যুবদলের একজনের মৃত্যু হয়েছে সেনা ক্যাম্পে। এটি বেশ আলোচনার বিষয়, যদিও সেনা কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, সবই ঠিক রয়েছে। কিন্তু এই সময় আসলে যে সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংস্কারের বিষয়টা আসলে কি এগিয়েছে, বা আমরা যদি মাঠ পর্যায়ে দেখি, আবার একই সঙ্গে রাজনৈতিক মাঠেও আজকে কুমিল্লায় মারামারিতে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের মানুষ, স্বেচ্ছাসেবক দলের এক নেতাও মারা গেছেন। অর্থাৎ এই ধরনের পরিবর্তন আসলে এসেছে, আমরা যেই পরিবর্তনের আশায় গণ অভ্যুত্থানে মানুষ যোগ দিয়েছিল। জি, আপনাকে ধন্যবাদ। পরিবর্তন যেটা প্রত্যাশিত ছিল, মানুষ প্রত্যাশা করেছিল, সেটা কিন্তু এখন দৃশ্যমান এটা বলা যাবে না। বরঞ্চ কুমিল্লায় যে সংগঠিত হয়েছে একটা যুব দলের সভাপতিকে নিয়ে যাওয়ার পরে, মানে যৌথ বাহিনী, তার নির্মম মৃত্যু হয়েছে, যা খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর বিষয়। আরেকটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা একেবারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটা অহরহ গত 16-17 বছর আমরা দেখেছি। অর্থাৎ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর আগের সরকারের ভিতরে অনেকেই যোগসূত্র হয়তো খোঁজার চেষ্টা করবেন, কিন্তু সরকার যার মাধ্যমে হত্যাকাণ্ড হয়েছে তাকে জাস্ট স্থানচ্যুত করা হয়েছে, আইনের আওতায় আনা হয় নাই, তদন্তের কথা বলা হয়েছে। তো হত্যাকাণ্ড এটা স্পষ্টতই জনসম্মুখে চলে আসছে, এবং একটা ছবি বেরিয়েছে যেটা আমার কাছে খুবই খুবই কষ্টের মনে হয়েছে, যে 3-4টি কন্যা সন্তান, পাশে তার মৃত বাবার ছবি, যা মানে এই সময়ের পরিস্থিতির ব্যাখ্যার আলাদা কিছু আর থাকে না। মানে এটা তো বিএনপির নেতাকর্মীরা 16-17 বছর ধরে হয় গুম, নির্যাতন, হামলা, মামলা, খুন, এটা প্রতিনিয়তই হয়ে গেছে। গত 1 বছরে প্রতি স্বৈরাচার পালানোর সময় এক ধরনের গণহত্যা চালিয়েছে, যেমন সীমাহীন লুটপাট করেছে তেমনি গণহত্যা চালিয়েছে। তো পরিবর্তিত পরিস্থিতিতে এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা তো মানা যায় না। আর ওখানে যে ক্ষমতা, সেনাবাহিনীকে গ্রেপ্তারের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটাও এখন প্রত্যাহার করার নানা মহল থেকে কিন্তু কথা আসছে, বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল হচ্ছে। তারা এটাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে। কোনো অপরাধীকে যদি মনে করি ধরেই নিই গ্রেপ্তার করেছে, তাহলে যথাযথভাবে তারা থানা, পরবর্তীতে এটা কোর্টে হস্তান্তর করার কথা। অর্থাৎ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকা এটাই নিয়ম। কিন্তু নিয়ে গিয়ে পিটিয়ে স্বীকারোক্তি আদায় বা তাদের মতো করে চলা, এটা ঠিক হয়নি। আর দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, যে প্রতিপক্ষরা মানে মুখোমুখি, হ্যাঁ, তারা একজন মারা গেছে। নেতৃত্বের প্রতিযোগিতা খারাপ কিছু না সংগঠনে, কিন্তু সেটা যদি সংঘর্ষ পর্যায়ে যায়, অথবা সেটি যদি
রক্ত ঝরায়, জীবন ঝরায়, তাহলে এটা ভালো দৃষ্টান্ত বয়ে আনে না। যে দল 17 বছর ধরে নিগৃহীত হয়েছে, হামলা শিকার হয়েছে, সেই দলের নেতাকর্মী, বিশেষ করে ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক, হ্যাঁ, এইসব সংগঠন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাধারণ সম্পাদক গুম হয়েছে, এম ইলিয়াস আলী, আজ পর্যন্ত কিন্তু ফেরত আসে নাই। ঢাকার খুব পরিচিত নেতা মহানগরে চৌধুরী আলম ফিরে আসে না। এরকম প্রায় 1500 থেকে 1800 নিখোঁজ আছে, গুম আছে, নিহত হয়েছে। সেই পরিস্থিতিতে ধৈর্যটা খুব জরুরি। কারণ প্রতি স্বৈরাচার যে ধরনের দৃষ্টান্তের সৃষ্টি করুক না কেন, এখন একটি নির্বাচনমুখী, আমার নিজস্ব মতামত, নির্বাচিত সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে এই পর্বে অনেক নতুন নতুন সংকট তৈরি হতে পারে। নির্বাচনমুখী সরকার নিয়ে আমরা আলোচনা করবো, কিন্তু যদি একটা জিনিস, তারেক রহমান যে সংস্কার আনতে যাচ্ছেন, এই যেমন দুপক্ষের ক্ষমতার দ্বন্দ্ব কিংবা নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব, এটি তার সেই সংস্কারের পথে এক ধরনের চ্যালেঞ্জ বা বাধা তৈরি করছে কিনা? বাধা বলবো না, চ্যালেঞ্জে বলবো না, বলবো অসহিষ্ণুতা, ধৈর্যহারা হওয়া। একটা সিদ্ধান্ত একটা আমাদের প্রধান নেতা নিয়েছেন, সেটা আমাদের সহযোগিতা করতে হবে, এবং সেখানে স্পষ্টতভাবে নির্বাচিত নেতৃত্ব, অর্থাৎ ব্যক্তির পছন্দে কোনো নেতা নির্বাচনের কথা নাই। তো সেই জায়গাটায় যদি এরকম অধৈর্য হয়ে যায়, তাহলে তো সংগঠনকে এগিয়ে নেওয়া কঠিন হবে, এটা আমার কাছে মনে হয়েছে। মানে ভাই, এই সরকারের বেশ অর্ধ বছর পার হয়ে গেল, এই সরকারের আসলে যেই জায়গাগুলোতে মানুষের জন আকাঙ্ক্ষা, সেটি আসলে কতটা পূরণ হয়েছে। একই সঙ্গে আমরা যেটি আলোচনা করছিলাম যে এই সময় যৌথ বাহিনীর হাতে রাজনৈতিক কর্মীর মৃত্যু, এটি আসলে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের ব্যাপক আলোচনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো র্যাবকে নিষিদ্ধের কথা বলেছে, গুমের তদন্ত কমিশন হয়েছে, সব মিলে একটা যে অবস্থায় রয়েছে, সেই সময় এটি আসলে নতুন করে এই সরকারকে এক ধরনের বিপাকে ফেললো কিনা? কিন্তু আপনারা বারবার বলছিলেন এই সরকার ব্যর্থ হলে আবার প্রক্রিয়াটা ব্যর্থ হয়ে যাবে। বিপাকে পড়লো কিনা সেটা বলা একটু কঠিন, কেন সরকার একটা তুলনামূলক অ্যাডভান্টেজ আছে। মানে এই যে এই বিষয় নিয়ে যে কথা এতক্ষণ ধরে দুদু সাহেবও বললেন, কিন্তু শেষ পর্যন্ত উনি সফট লাইনে থাকলেন। দেশে অনেক সমস্যা আছে, সেটা দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির প্রায় সমস্ত ক্ষেত্র জুড়ে, প্রশাসন, তারপরে আইন শৃঙ্খলা, কোনো জায়গাতে কোনো স্বস্তির জায়গা নেই। এবং এগুলো বহুবার বলা সত্ত্বেও সরকার কানেই তোলে না। মানে এক ধরনের উদাসীনতা, অবহেলা বলবো কিনা জানি না, কিন্তু ধরেন এই যে জিনিসের দাম এত বেড়ে গেছে, একেবারে প্রথম দিকে একবার শুধু অর্থমন্ত্রী বাজার তদারকিতে গেছিলেন, উনি যাওয়ার পরে জিনিসের দাম আরও বেড়েছে। সেকেন্ড টাইম কেউ যায়নি, কোনো এক্সপ্লেনেশনও দেয় না কেন এটা হচ্ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির এটাকে কন্ট্রোল করবার জন্য প্রফেসর ইউনুস সাজেস্ট করেন আর একটু কনজারভেটিভ মনিটারি পলিসি, সাপ্লাই অফ মোর গুডস। আরে সাপ্লাই অফ গুডস কী হবে? 2 টাকার পেঁপে ঢাকায় আস্তে আস্তে 50 টাকা হয়। ক্রাইসিস তো ওই জায়গাতে, কোনো ব্যবস্থা নেন না। দেখুন, সেটির দায় কারা? এতদিন হয় আওয়ামী লীগের দখলে ছিল এই চাঁদাবাজি বা এই জাতীয় বিষয়গুলো, এখন তাহলে সেই জায়গাটা কারা দখলে নিয়েছে বা কেন এইটা হচ্ছে? আপনি তো রাজনীতির সাথে নিশ্চয়ই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু ধরেন আপনার প্রশ্নের কারণে বললাম যে এইখানে যারা জড়িত আছে তারা তো আছেই, তাদের চিহ্নিত করো, মানুষের সামনে বলা হোক এবং মানুষ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেই। কিন্তু আর্মি যখন বা যৌথ বাহিনী যখন একজনকে তুলে নিয়ে যায়, তখন তো আপনি প্রশ্ন তুলতে পারবেন না। তখন বরঞ্চ উচিত হলো যে প্রথম আইএসপি একটা স্টেটমেন্ট দিই, কেন হলো, কেন নিয়েছিল। অতঃপর কমান্ডারকে আপনি পোস্ট আউট করে দিয়েছেন, তো তার কী লস হলো?
আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলোর কোনো নেতাকর্মীরা এরকমভাবে দোষী সাব্যস্ত হলে দল থেকে বহিষ্কার করে। 15 দিন পরে সে পার্টি অফিসে দেখেছে সে বসে দিব্যি গল্প করছে, সবই করছে। সাংবাদিক তো আর নাই, তো এইসব মকারি করবার কোনো মানে হয় না। এই জিনিসটাও আমার কাছে একটা মকরির মতো। আমি খুবই মনে করি, এবং আমি মনে করি সারা দেশের মানুষ এই ব্যাপারে একমত, সংস্কার করবেন যাই করবেন, শেষ পর্যন্ত রাজনীতি ইজ দি কমান্ডার, এবং রাজনৈতিক দলগুলোই এটা কমান্ড করবে। আপনার পছন্দ হোক বা না, ধরেন বিএনপি, আমি বিএনপি করি না, আমার বিএনপিকে পছন্দ নয়, কিন্তু মানুষ ভোট দিয়ে দিল, তখন কি করব? এবং ওই ভোটটা আনফেয়ার হয়েছে সেটা বলবো আবার কোনো জায়গা নেই, তো এটা মানতে হবে। তখন আমার অ্যাটিটিউড কী হবে? আমি চাইব যেহেতু মানুষ একেই পছন্দ করছে, আমি একে যতদূর পারি, আমি যে লক্ষ্যে চলতে যাই তাকেও সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এটা আমি কোনো ক্যাজুয়ালি করবো না, মানে তোষামত করবার কথা বলছি না, বিভিন্ন রকম প্রক্রিয়া হতে পারে। এই সরকার আসবার পর থেকে ধরে কিন্তু 6 মাস পার হয়ে গেল, এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি, কোনো ইনিশিয়েটিভ না। এই আপনি বললেন না যে এইসব জায়গা টায়গা দখল করলো কারা, ওটা আওয়ামী লীগ ছিল। আচ্ছা, আওয়ামী লীগ নাই, এখন ধরেন বিএনপি দখল করেছে, সরকার বিএনপি টিএনপি বলবো তো দরকার নেই। সরকার যদি বলে যে আমরা ডিসাইড করেছি সমস্ত বাস স্টেশন বা বাস স্ট্যান্ডগুলো দখল মুক্ত করবো, যারাই আসেন ছেড়ে দেন, আগামীকাল থেকে ওই জায়গায় তোমরা আর্মি দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর দেবো, কেউ থাকবে মনে করেন? কোনো রকম মেজার তো নেই গভর্নমেন্টের। এইটাও কি মানে একটা পলিটিক্যাল পয়েন্ট তৈরি করে রাখা হচ্ছে এগেইনস্ট সামথিং? বিকজ এখন পানি গড়াতে গড়াতে এত দূর এসছে যে ডক্টর ইউনূসকে প্রকাশ্যে নতুন একটা গঠিতব্য দলের পক্ষে সাফাই গাইতে হচ্ছে, মানে খুবই দুঃখজনক হয়ে গেল। তো বিষয়টা এরকম যে উনি বলতে বলতে এক পর্যায়ে বলেছেন যে এরা এত রক্ত দিল, জীবন দিল, এই ওই, তো এদের তো ভবিষ্যৎ নিয়ে একটা আকাঙ্ক্ষা থাকতে পারে। এটা কোনো কথা হলো? সারা দেশের জনগণেরই আকাঙ্ক্ষা আছে, আমার আপনার আছে না, কৃষকের আছে, শ্রমিকের আছে, শুধু যারা আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে তাদের আকাঙ্ক্ষা থাকবে। তারপরে বললেন তো এদের জন্য আমি সুযোগ করে দিতে চাই। এটা তো আরো বড় জিনিস। সুযোগ কি করবেন আপনি? সুযোগ মানে কি? ওরা একটা রাজনৈতিক দল করবে, তার সুযোগ প্রথম হলো যে তাদের অর্থকরীর ব্যবস্থা করতে হবে। লোকজনকে ডেকে ডেকে বলবে ভাই ওদের সাপোর্ট দাও, চাঁদা দাও, অথবা অন্য কোনোভাবে করবেন। উনি এগুলো করছেন বা করবেন আমি তা বলছি না, কিন্তু মিনিং কি? ডক্টর ইউনূসের কাউকে এক্সট্রা সুবিধা দেওয়ার যোগ্য ক্ষমতা আছে? কারোই কি থাকা উচিত? আমরা তো সেই সমাজে নির্মাণ করতে চাচ্ছি যেখানে অন্ধের চর্চা হবে না, হস্তক্ষেপ হবে না, ক্ষমতার অপব্যবহার হবে না। আপনি নিজেই সেরকম যদি বলেন, এই অর্থে আমি বলছি যে সরকার দেশকে এমন কোনো ডাইরেকশনই নিতে পারছেন না, সংস্কারেরও কিছু করতে পারেননি, অর্থনীতির ক্ষেত্রে কোনো পজিটিভ ইন্ডিকেশন দেখাতে পারেননি। একটাই বিষয় আছে, তাদেরকে আমরা বিশ্বাস করতাম এরা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করবে। ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ নেই, বা উনি ক্ষমতায় থাকতে চান না দীর্ঘদিন। ওই দিক থেকে আগের যারাই করেছেন ক্ষমতা এসে কোনো রকম ক্ষমতা ব্যবহার করে দল বানিয়েছেন, ইনি তা করবেন না। এখন তো সেটা নিয়েও প্রশ্ন দেখা দিল। যত তাড়াতাড়ি সম্ভব সরকার তাদের এই পজিশন ক্লিয়ার করে আবার তার আগের আস্থার জায়গায় আসতে হবে। দে হ্যাভ টু মেক ইট অ্যাম্পল ক্লিয়ার যে না আমরা এটা করছি না, আমরা এটা করবো না, মানুষ তাকে বিশ্বাস করবে। না হলে ভালো একটা ভোটও করতে পারবেন না। তবে এই জায়গায় যে এক ধরনের রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এক ধরনের পারসেপশন তৈরি করে ক্ষমতার পাশাপাশি একটা রাজনৈতিক দল তৈরি করে, এর আগে ডক্টর ইউনূস সাহেব একটি দল তৈরি করতে গিয়ে তখন তিনি ব্যর্থ হয়েছিলেন। এখন ছাত্রদের যে রাজনৈতিক দল, যেটি আপনারা বলছেন যে সরকারের ছায়ায় বা ছত্রছায়া বা কিংবা সরকারের আগ্রহে তৈরি হওয়া, এটি আসলে রাজনীতিতে কেমন ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারে, বা এটিকে কেন এইভাবে, মানে যেটি ডক্টর ইউনূস সাহেব বলছেন বা আপনারা বলছেন, এই তাহলে এই গণ অভ্যুত্থান থেকে
যেটি ডক্টর ইউনূস সাহেব দাবি করছেন, সেই জায়গাটা কেন আমাদের মধ্যে দ্বিমত বা কেন ঐক্যমত তৈরি হচ্ছে না? না, এটা ঠিক আছে, উনি একটা পক্ষ নিয়ে ফেলেছেন। সকল ব্যক্তিরই একটা রাজনৈতিক অধিকার আছে, তারও থাকতে পারে। তিনি এই বক্তব্য দেওয়ার আগে পদত্যাগ করতে পারতেন, এমনকি তাদের সঙ্গে গিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারতেন। তিনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন তার মতো মানুষের তো এটা বোঝা উচিত এই সরকার আর 5টি সরকারের মতো না। এই সরকার একটা গণঅভ্যুত্থান পরবর্তীতে একটি ভালো নির্বাচন করা, দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া, নানাবিধ সমস্যাকে মোকাবেলা করা, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ, মিনিমাম যেটা করা, এইগুলো তার যে প্রধান এবং মুখ্য কাজ ছিল, সেই কাজ থেকে তিনি জ্ঞাতে অজ্ঞাতে সরে গেছেন। তো সরে যাওয়ার কারণে আমি একারে স্পষ্টভাবে মনে করি এবং বলতেও চাই, এই দরের মানুষের কাছে যেটা আমাদের প্রত্যাশা ছিল, দেশবাসীর প্রত্যাশা ছিল, গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা ছিল, সেটা তিনি প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। যেটা মান্না ভাই বললেন সেটি সংশোধনের, অর্থাৎ সেই আস্থাটা ফিরিয়ে আনার পরিস্থিতিটা তিনি আপাতত দুঃখ প্রকাশ করেও যদি ওখান থেকে সরে আসেন, তাহলেও হয়তো এক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, মানে আস্থার যে চিড় ধরেছে সেটা রক্ষা পেতে পারে। আর তা যদি না হয়, পথ খোলা আছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইতিমধ্যে মোটামুটি ফিরে আসছে, সেটাকে পরিপূর্ণভাবে আপনার সামনে নিয়ে আসা, যেটা মানে এর আগেও আমরা দেখছি 90 পরবর্তীতে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আপনার 3 মাসের মধ্যে একটা নির্বাচন করে তিনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছিলেন। তো তিনি যে কথাগুলো বলছেন উন্নয়ন বা অন্যান্য প্রসঙ্গে, শেখ হাসিনার এই সংস্কারের প্রশ্নে তিনি যেটা বলছেন, সেই উন্নয়নের কথা মনে করিয়ে দিচ্ছে জাতিকে। তিনি এটা মানে আমার বিবেচনায় মনে হয়েছে, ব্যক্তিগতভাবে আমার বিবেচনায় মনে হয়েছে, তিনি একটা এই সাক্ষাৎকারে একটা বিপজ্জনক অবস্থায় এই সরকারের ভাবমূর্তিকে দাঁড় করিয়েছেন। এখন সবাই বিভিন্নভাবে, কারণ এই সরকার তো আসলে প্রতিটি রাজনৈতিক দলের যারা গণ অভ্যুত্থানের পক্ষে দীর্ঘ 16-17 বছর ধরে কাজ করছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নানান নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়েছে, নানানভাবে এখনো মামলায় জর্জরিত, এখনো যে এমন না যে সব মামলা প্রত্যাহার হয়ে গেছে, এখনো সেটা আছে। সেই জন্য আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেই একটা ভালো নির্বাচন হোক, বা ক্ষমতার মসনদে যারা বসে আছেন তারা বিচক্ষণতার পরিচয় দিক, একটু মানে নির্বাচনটাকে ভালো করার জন্যে প্রয়োজনীয় সংস্কারটুকু করে একটি রোডম্যাপ ঘোষণা করুক। এইসব জিনিসগুলো খুব আমার কাছে মনে হচ্ছে জরুরি। বাজার তো একেবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে, মানে আমরা খালি একে অপরের দোষারোপের দিকে তাকিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নাই। আগে কারা ছিল, এখন কারা আছে, এসব বিতর্ক থেকেও বড় বিতর্ক হচ্ছে বাজার একেবারেই নিয়ন্ত্রণহীন। সরকার ওই জায়গার দিকে তাকালে সরকার আছে বলে মনে হয় না। আইন শৃঙ্খলার দিকে দেখেন না, কত নির্মম কিছু ঘটনা ঘটে গেছে। একজন আমাদের উপদেষ্টা আছে, আমার তার উপর সে মিলিটারি মানুষ, দায় এড়ানোর কোনো সুযোগ নাই, তো কোনো সুযোগ নাই। প্রশাসনে যারা ছিলেন তারা খুব একটা চেঞ্জ বা পরিবর্তন ওই সব জায়গায় হয় নাই। যারা হাসিনা আওয়ামী লীগকে রাস্তা দেখিয়েছে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায়, তাদের মধ্যে দিয়ে আমরা গণতান্ত্রিক বাংলা গঠনের একটা মনে হচ্ছে যেন উদ্যোগ নিচ্ছি, যা একান্তভাবে হাস্যকর। সেই জন্য দল গঠনে এইসব জিনিসগুলো আমার বিবেচনায় যদি উনি করতে চান, ওনার তো সে অধিকার আছে, নিঃসন্দেহে আছে, ছাত্রদেরও আছে, যুবকদেরও আছে, উনি ওখান থেকে মানে সরে আসতে পারেন।
আর যদি মনে হয় যে স্লিপ অফ টাং, এটা বলে ফেলছেন, এটা ঠিক হয় না, ওইটাও স্বীকার করতে পারেন। এটা আমার কাছে মনে হয়েছে। তবে জাতিকে হতাশ করা তার মতো মানুষের কাছে আমরা প্রত্যাশা করি না। মানে আমি একটা, আপনি বলছিলেন যে একটা পারসেপশন তৈরি করা রাজনীতি বিরুদ্ধে, সেই পারসেপশন জায়গা থেকে আমরা যদি বলি যে গণ অভ্যুত্থানের যে সহায়ক শক্তিগুলো যারা একসঙ্গে কাজ করেছেন, মাঠে লড়াই করেছেন দীর্ঘদিন, তাদের মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হলে সেটি আসলে রাজনীতির যে সংকট বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসার যে সংকট পুরোপুরিভাবে, সেই জায়গাটা আসলে দীর্ঘায়িত করবে কিনা, সেই পথটিকে আরো দীর্ঘায়িত করবে কিনা। জানেন, এই ঐক্য নিয়েও একটা মিসকনসেপশন তৈরি করা হয়েছে, এবং মাঝে মাঝে আমার মনে হয় যে ঐক্য বিষয় নিয়ে যে মিসকনসেপশন তৈরি করা হলো, তার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। আপনি যেভাবেই বলেন না কেন, নির্বাচনের জন্য লড়াইটা হচ্ছে। নির্বাচন করে একটা গুড গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে, গুড গভর্নেন্স হবে, তিনি দেশের একটা উন্নতি করবেন। অন্তর্বর্তী যিনি আছেন তিনি যতখানি পারেন তিনিও করবেন, কেউ বাধা দিচ্ছে না, কিন্তু এই সব কিছু করা হচ্ছে একটা ফেয়ার ইলেকশন করে আরও বৃহত্তর গণতন্ত্রের ঘরে প্রবেশ করা। তো সেরকম করে যখন আপনি করবেন, তখন আপনাকে তো আরও অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে এটার সাথে যুক্ত, সেগুলোকে অ্যাড্রেস করে করতে হবে। আপনি প্রশ্নটা আরেকবার বলেন তো, সরি, একটু পয়েন্টটা একটু যে পারসেপশন তৈরি হয়েছে সেখান থেকে যদি ঐক্যগুলো বিনষ্ট হয়, যে গণ অভ্যুত্থানের শক্তি, এইটা যে আপনি করছেন, এর মধ্যে নির্বাচন যখন বলেছেন, তখন আমিও দাঁড়িয়েছি, দুদু সাহেবও দাঁড়িয়েছেন, দুই পার্টি থেকে। আমাদের মধ্যে ঐক্য কীভাবে হবে? ইলেকশন তো, মানে ইলেকশন মানে সে আপনি 1 বছর পরে দেন, 1.5 বছর পরে দেন। এখন থেকে আমি হিসাব করছি না, 20 দলের ঐক্য ছিল, জামাত বেরিয়ে গেছে। জানি না, জামাতও কিছু বলেনি, বিএনপিও কিছু বলেনি, কেন তারা বেরিয়ে গেল। কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টরা, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, জামাত হিসাব করে দেখেছে, যেহেতু এখন আওয়ামী লীগ নাই, অতএব তারা হয়তো ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু মুখ্য বিরোধী দলের ভূমিকায় যেতে চায়। ইট ইজ পলিটিক্স, যেটা জামাতকে বলেছে তুমি ইন্ডিপেন্ডেন্ট হও। আপনি এখান থেকে বক্তৃতা করছেন আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কি জাতীয় ঐক্য হবে বিএনপি জামাতের মধ্যে এখন? হ্যাঁ, একটা জিনিস আছে, আচ্ছা, যদি এখন যেরকম আগরতলাতে হয়েছিল, আমাদের হাই কমিশন অ্যাটাক করেছে, বা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে একটা আঘাত আসলো, একটা বড় দুর্যোগ তৈরি হলো, অথবা অর্থনীতির উপর একটা ঝামেলা আসলো, তখন আপনি জাতীয় অর্থনীতির স্বার্থে, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সবসময় ঐক্যবদ্ধ থাকবেন, এই কমিটমেন্ট রাখেন। ঠিক আছে, এইটাই হলো ঐক্যের বেস্ট এক্সপ্লেনেশন, ইউনিটি উইথ ডাইভার্জেন্স। তো এই যে ডাইভার্জেন্সটা, এটাও আপনাকে অ্যাকোমোডেট করেই চলতে হবে। আমাদের ক্রাইসিসটা হচ্ছে এই ডাইভার্জেন্সটা আমরা অ্যাকোমোডেট করতে চাচ্ছি না। যেমন ধরেন, আমি একটা জিনিস বলি, প্রায় 5 মাস পরে একটা প্রোক্লামেশনের দাবি আসলো। প্রোক্লামেশন নর্মালি আসবার কথা, কিন্তু যখন ঘটনাটা ঘটলো, ভাঙছে তো, কি কি বর্জন করছেন সেটা ডিক্লেয়ার করছেন আপনি, কি কি নতুন করে নিচ্ছেন। এই যে ভাঙ্গা করার প্রক্রিয়ায় একটা প্রোক্লামেশন খুব হয়, কিন্তু ভাঙ্গা করার বেসিক যে ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্ট বা গভর্নেন্স, সেটা তো আপনি ডিসাইড করেছেন, দ্যাট ইজ ডেমোক্রেটিক। ওই জন্য আপনি হাইকোর্টে গেছেন। মানে একটু জানতে চাই, এর দায় কি রাজনীতিবিদদের না? যারা 5ই আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক করেছেন, সব রাজনীতিবিদরা কিভাবে সরকার গঠন হবে সেটিও তারা ধারণা দিলেন না ওই দিন। আরো 2 দিন 3 দিন লাগলো একটা সরকার গঠন প্রক্রিয়া যেতে, বৃহত্তর এতগুলো রাজনৈতিক দল ছিল। আমি অযথা একটা অভিযোগ করব না, যাই বলেন সমস্ত কিছুর উপরে রাজনীতি যাই হয়েছে, তার জন্য তো রাজনৈতিক দলগুলোর একটা দায় আছেই। আমি যে ক্যান্টনমেন্টে যাইনি, যেতে পারিনি, মানে বেরিয়েছি, এতই ভিড়, লোকে দেখলেই সালাম দেয়, কোলাকুলি করে, গাড়ি আটকায়, যেতে পারিনি। কিন্তু ওই মিটিংটা ডাকলো কে? এটা কোথা থেকে কীভাবে অর্গানাইজ হলো? তার টার্গেট কী ছিল? যারা গেলেন তাদেরকে এজেন্ডা বলা হয়েছিল? তারা কি চিন্তা ভাবনা করে করতে পেরেছেন? গভর্নমেন্ট কি ওখানে গঠিত হয়েছিল? বিকেলে বা সন্ধ্যায় যখন বঙ্গভবনে বসা হয়েছে, ওখানে আমি ছিলাম। সেইখানেও এই সরকার গঠনের প্রক্রিয়াটাকে নিয়ে খুব কোনো আলোচনা হয়নি। কিন্তু আমি বুঝেছি যে কোথাও একটা আলোচনা কিছু হয়েছে,
এবং সেখানে ঠিক হয়েছে যেখানে পলিটিক্যাল পার্টিগুলো ইনভলভ থাকবে না। ব্যক্তিগতভাবে আমি তার সম্পূর্ণ বিরুদ্ধে। কেন থাকবে না? কারণ পলিটিক্যাল পার্টিতে এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার। এই জন্যই আমি বিরুদ্ধে। আর আমি সো কল সিভিল সোসাইটি গভর্নমেন্ট বাড়াবে। এখন আমরা দেখতে পাচ্ছি না, এর চাইতে সিভিল আর কি পাবেন? দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ম্যান ইন দ্য সেন্স নোবেল প্রাইজ পেয়েছেন। তখনই কি একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন থেকে রাজনীতিবিদরা ফেল করেছেন, এরকম একটা বিষয়? আমি মনে করি সময় নিয়ে ওরকম একটা ঐক্যমত্য সরকার করা যেত, মনে করি। ঝগড়াঝাড়ি যাই হোক, আমরা অনেক, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিলেন অন্তপক্ষে, তাদের তো একটা ঐক্যমত্য সরকার হতেই পারতো। আমরা অনেক ঝগড়া করেছি, কিন্তু বিএনপি আওয়ামী লীগ বিলে পার্লামেন্টের পদ্ধতি দেখেছি না, কত বড় শিফট। এইটা তো তার তুলনায় ছোট, করতে পারতাম, এটা আমি মনে করি করতে পারতাম না তারা, কিন্তু আমাদের মাথায় ওটা আসে নাই। আমি রাজনীতিবিদ বলে বা কারোই দোষ দিচ্ছি না। প্যারি কমিউনের ইতিহাস বলে পরিবর্তনটা হয়ে গেছে, কিন্তু হোয়াট টেক্সট আইডিয়াই করতে পারছি না, এখানেও করতে পারিনি। আপনি এটা ধীরে ধীরে সামলাতে পারতেন, কিন্তু এই যে সামলাবার সময়ই বলা দরকার ছিল, আরও বেশি ধৈর্য, আরও বেশি নৈকট্য, আরও বেশি মত বিনিময়। আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা তো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি কোনো উদ্যোগ দেখলাম না। ডক্টর মোহাম্মদ, কি ওরা বুঝলাম না, ওরা তো কাশি বেশি হয়েছে না, পানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ পর্যন্ত রাজনৈতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে কথাই বলেননি, কিন্তু উনি কত বড় পলিটিক্যাল স্টেটমেন্ট করলেন। হোয়াট ইজ দিস? মানে একটু ভাবতে হবে, যে মানুষ রাজনীতি থেকে দূরে ধরে থাকবেন, এরকম বলেছেন। তার বক্তৃতার মধ্যে এটাও বলেছেন, আমি ভয় পাই ওরা আবার না এই গড্ডালিকার মতো রাজনীতি, শব্দটা গড্ডালিকা বলেননি, কিন্তু যে ধারা চলছে রাজনীতি তার মধ্যে গিয়ে নষ্ট হয়ে যায়। তার মধ্যে দেশ একটা নষ্ট রাজনীতি চলছে বললেন তো, সেই জন্য দূরে থাকতে চান। আরে আপনি দায়িত্ব নিয়েছেন তো নষ্ট রাজনীতির বদলে একটা ভালো রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য, তাহলে আসতেন কেন? সেটা যদি না করতে পারেন তাহলে আপনার সমস্যা কি? আপনাকে সবাই আমরা সম্মান করছি, সবাইকে ডেকে বলেন, দেখুন আমি এই দেখতে চাই, আপনারা এই ছোটটুকি করবেন না, এই হানাহানি করবেন না, এই অভদ্রতা করবেন না, অরাজনৈতিক আচরণ করবেন না, বলতে পারতেন, শুনতাম আমরা। কিচ্ছু করেননি তিনি। এইসব কোনো ইনিশিয়েটিভ বাদ দিয়ে উনি ছাত্রদের দিয়ে পার্টি করাবার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। চিন্তা করে আপনি 52 এত বড় ভাষা আন্দোলন ছাত্রই তো করেছে, ক্ষমতা দিতে চেয়েছিল তখন 69, 70, 71 এত বড় মুক্তিযুদ্ধ ছাত্ররাই করেছে। বাংলাদেশের ইতিহাস তো আসলে ছাত্র আন্দোলনই, অথচ ছাত্র তো কখন ক্ষমতায় যেতে চাই। উনি এসে তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য উস্কানি অথবা সাপটা নিয়ে বললেন যে ওরাই আবার নিয়োগ করতাম। 15 বছর ধরে যে আন্দোলন হলো, কত মানুষ জীবন দিল, কত অত্যাচার, গুম খুন, আয়নাঘর, সব উনি চেপে গিয়ে শুধু ওদেরকে বললেন। তাও কিন্তু জাতি কিছু বলে নেই। ঠিক আছে, উনি ঠিক মতো করুক, সেইটা উনি ঠিক মতো করতে পারলেন না। কেমন উনি আজকে একটা ছাত্র সংগঠনকে বা ছাত্র গ্রুপকে প্রশ্রয় দিচ্ছেন, তোমরা পার্টি করো। তো আরও ছাত্র সংগঠন তো আছে, তারা যদি বলে আমাদেরকেও সাপোর্ট দেন, ওদেরকে সুযোগ দিয়ে তো আমাদেরকে সুযোগ দেন, উনি তো সেই কথা বলবার সুযোগ দিচ্ছেন না। এই প্রেক্ষিতে হয়েছে কি যে উনি যেরকম করে এই বিষয়টা সাজাতে চেয়েছেন বলে আমরা ভেবেছি, কাজগুলো সেরকম করে হচ্ছে না। উনি কেন 19 বছর পর্যন্ত ভোটার লিস্টের কথা বলছেন? উনি ক্যান্ডিডেটদের বয়স কমিয়ে দিতে বললেন কেন? আমি যদি বলি এটা এই কারণেই যে তারা মনে করছেন ইয়াংদের মধ্যে তাদের ভোট বেশি, অর্থাৎ ভোটার বাড়াতে তাদের বয়স কমিয়ে দাও। এগুলো কথা একদিন আসবেই। আজ আমি বলছি এই ধারা অব্যাহত থাকলে সবাই বলবে এবং বিপর্যয় হবে। বিপর্যয়টা এড়াবার জন্যই বলি যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের মধ্যে কথাবার্তা বলে এটা সমাধান করার চেষ্টা করেন। আমরা একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরবো। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতিবার আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। শামসুল ভাই, যে আলোচনাটা করছিলাম যে উনি বলছিলেন যে গণ অভ্যুত্থানের যে একটি ঘোষণা বা জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, সেই জায়গাটায়
দেরি হয়ে গেছে, এবং সেটি আসলে বিএনপি যখন ছাত্ররা বলল যে জুলাই ঘোষণা দেওয়া দরকার, তখন বিএনপি বলল যে না, এটি সঠিক হবে না। আবার বিএনপি এখন সেই জুলাই ঘোষণার প্রস্তুতিও নিচ্ছে, এক ধরনের সংবাদ বেরিয়েছে। বিএনপির এখন যে ভূমিকা, বিএনপি তো গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বিএনপি কি তার সঠিক ভূমিকা নিতে পেরেছিল 5ই আগস্টে, এবং এখনো সেই অবস্থায় আছে কিনা? গণ অভ্যুত্থানে তো 16-17 বছর ধরে যারা শেখ হাসিনা এবং স্বৈরাচারী বিরোধিতা করেছে, বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল ছিল তাদের সঙ্গে মিলেমিশে কিন্তু আন্দোলনটা করেছে। শেষ 1 মাসের লড়াইটা ছাত্ররা একটা ভূমিকা পালন করছে। এটা তাদের পেছনে রাজনৈতিক দলগুলো ছিল আর কি। না, এটাও নতুন কোনো ঘটনা না। এটাও বাংলাদেশের রাজনীতিতে, যদি আমি পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আসি, অসংখ্য ঘটনা আমি দেখতে পাবো। গৌরবগাথা সব কিছুই ছাত্রদের, কিন্তু চূড়ান্ত বিচারে পরিবর্তনে তারা পতাকা উত্তোলন করলো, মানে শাসনের আসনে গিয়ে তারা কিন্তু নির্দ্বিধায় রাজনৈতিক দলের নেতৃত্ব মেনে নিছে। এই প্রথম তারা শুধু একক দাবিদার হচ্ছে না, অন্যান্য রাজনৈতিক দলের যে কন্ট্রিবিউশন, অংশগ্রহণ, সেটাকে তারা ফুৎকারে উড়িয়ে দিতে চাচ্ছে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও যে নতুন কিছু বলছেন তা না, তিনি জাতিসংঘে যেভাবে গিয়ে যে ভূমিকা পালন করছেন সেটা দুঃখজনক। একটা মাস্টার মাইন্ড খুঁজে বের করেছিলেন, তিনি নিয়ে গেছিলেন। সেই মাস্টার মাইন্ডের এখন কি কাজ জানি না, সব উপদেষ্টা বানায়, তার সকল সুযোগ সুবিধা মানে ট্যাক্সের টাকায় ভোগ করছে, কিন্তু তার কি কাজ? তার তো কোনো মিনিস্ট্রিও নাই। তাকে আমেরিকান প্রেসিডেন্টের, সাবেক প্রেসিডেন্টের সামনে হাজির করে তিনি যে কাজ করেছেন তাতে মনে হয়েছে যে আন্দোলন ইতিহাস বলতে যেটা দাঁড়ায় তার দিকে তার কোনো নজরই ছিল না। সেটি তিনি অবশ্য পরে পরিবর্তনও করেছেন ডক্টর ইউনূস, তার স্টেটমেন্ট। কিচ্ছু করে নাই। তিনি যে অবহেলার দৃষ্টান্ত রেখেছেন সেটা আমার কাছে মনে হয়েছে এটা রাজনীতির সঙ্গে এক ধরনের প্রতারণা করেছেন তিনি রাজনীতির প্রধান চেয়ারে বসছেন, কিন্তু রাজনীতির লোক না, এটাই তিনি প্রমাণ করার চেষ্টা করছেন। এখন আবার হঠাৎ করে তিনি দল গঠনে মেতে গেছেন। এখন যে ঘটনাগুলো তিনি করছেন, তিনি জানা বোঝার লোক। তিনি বাংলাদেশের ধরেন সুনাম অর্জনে তার ব্যক্তিগত উদ্যোগ প্রশংসিত, কিন্তু রাজনৈতিক বিবেচনায় যদি তাকে আমি ধরি, যেমন এই যে সরকার গঠন প্রক্রিয়াতে তিনি সেই সময় প্যারিসে ছিলেন একটা অলিম্পিক উদ্বোধনের জন্য। বাংলাদেশ তারই কারণে 4 দিন সরকার শূন্য ছিল এবং যে কোনো বিপদ ঘটতে পারত। সেটা কতটা তিনি গুরুত্ব নিয়েছিলেন আমি জানি না, তবে ওই 4টি দিন প্রমাণ করে যে তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের থেকেও ফ্রান্সে বা প্যারিসে অলিম্পিক উদ্বোধনটাকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। এটা কেন জানি বারবার আমার কাছে অপারেশনও ছিল ওনার একটা। তো যেভাবে আমি তাকে রক্ষা করার চেষ্টা করি না কেন, তিনি এই কারণে আসেননি, ওই কারণে আসেন না, এত বড় একটি গণঅভ্যুত্থানের পরে স্ট্রেচারে করে আসার কথা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু আমি সেটা ব্যক্তিগতভাবে দেখি না। আমরা ছাত্রকর্মী ছিলাম তো, সেখান থেকে উঠে আসার অনেক বিষয়ে আমরা জাতীয় রাজনীতির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সমর্থন পাই নাই বা বিরোধিতা পাইছি, সেটাও আমরা কোনো সময় ব্যাখ্যা করি না। আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করেছি। আমরা সব ছাত্র নেতৃত্বই ধাপে ধাপে যদি আলোচনা করা যায়, কেউ সফল হয়েছেন, কেউ হয় নাই, কিন্তু তারা কাজ করার চেষ্টা করছে। এই ক্ষেত্রেও ছাত্ররা ভূমিকা পালন করেছে। এই ক্ষেত্রেও তারাই ভবিষ্যতের জাতীয় নেতৃত্ব পরিচালনায় আসবেন, এটা নতুন কিছু না। কিন্তু এখন যারা ধারাবাহিকভাবে এসছেন, ওই মঞ্চ থেকে এসছেন, কিন্তু তাদেরকে ব্যবহার করার মানে একের উল্লঙ্ঘভাবে এই প্রথম দেখলাম। কিন্তু সেটি দায় কি ছাত্রদের? না, আমি বলি না কেন, আমার চেষ্টা করে দেন, দায় আমি দিচ্ছি না। উলঙ্গভাবে ব্যবহার করা, সেটা হচ্ছে 18 থেকে কমিয়ে 17 নিয়ে আসা, 25 থেকে কমিয়ে 21 নিয়ে আসা। এতটা প্রতারণার মুখোমুখি রাজনীতিকে নিয়ে করা ঠিক না। মানে আছে না, বৃদ্ধ বয়সে
এরকম দৃষ্টান্ত সৃষ্টি করা আমার চোখে খুবই নগ্নভাবে প্রকাশ পেয়েছে। রাজনীতিতে একটা প্রতিযোগিতামূলক ঘটনা থাকবেই, তার না কিন্তু যদি বয়স কমানো সেটি কি খুব বেশি প্রভাব তৈরি করবে? তাহলে আমি যদি উনি 17 বলেন, তো 8 পাস করলেই তো সিপাহী যাওয়া যায়। সিপাহীরা তো বাংলাদেশের জীবন দিয়ে দেশকে রক্ষা করে, সার্বভৌমত্ব করে না, করে কিনা? তা আপনি 8 পাস, তার মানে আপনি 12 পাস আর 14 বছরে কেন নামাবেন না? কেন নামাবেন না? ফিলিংস তো আসে, মানে 19 লাগে না তো, 14 বছরে আসে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এটা বোঝেন না যে 17কে তো আরেকজন যে দাবি করে তিনি মানবেন কিনা, এটা যেটা সেটেলড ইস্যু, যেটাকে এখন পরিবর্তন করলে পরে অনেক আইনে আপনার পরিবর্তন করতে শিশু ভোটার হয়ে যাবে অনুযায়ী। তো উনি শিশুতে আসতে পারবেন কিনা, ক্ষমতা এত নগ্নভাবে দেখা ঠিক না আমার বিবেচনায়। এটা একটা ইতিহাসখ্যাত গণ-অভ্যুত্থান, এই সঙ্গে যারা যুক্ত আছেন তারা ধারাবাহিক কারণে এই সামনের দিকে আসবেন। তিনি যে বয়সে ছেলেদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন সেটা একদিন প্রমাণিত হবে যে এটা ঠিক হয় নাই। তারা দায়িত্ব পালনের উপযুক্ত হওয়ার ভবিষ্যতে আসতে পারতেন না, আসার কোনো কারণ। এরকম দৃষ্টান্ত বাংলাদেশে কেন কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। তো যাক, সেটা আমার থেকে বড় প্রশ্ন হচ্ছে উনি এখন কি করছেন এই সরকার প্রধান হিসাবে বা অন্যদের সঙ্গে। মানুষ যেগুলো প্রত্যাশা করছিল সব জায়গায় শূন্য, কোনোটাই পূরণ হয় না, সামান্যতম পূরণ হয় না। সেই জন্য কথাগুলো উঠছে। কিন্তু যদি পূরণ হতো, বাজার দর নেমে আসতো, যেরকম অভ্যুত্থানের পরপরই কিন্তু একটু কমছিল, একেবারে কমে নেই তা না, কিন্তু সেটা খুব বেশি হলে 2 সপ্তাহ ছিল, তারপর আবার ঊর্ধ্বমুখী হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, যেসব জিনিসগুলো আমরা প্রত্যক্ষ করছি এটাকেও প্রত্যাশা করে নাই একটা কিছু পরিবর্তন হবে। তো সেটা না হওয়াতে এই ঘটনা ঘটেছে। আমি এখনো ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে রেখে, এই উপদেষ্টা মণ্ডলীকে রেখে যত সমালোচনা হোক, বিতর্ক হোক, আমি মনে করি একটা ভালো ইলেকশন করা যায় কিনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা উদ্যোগী হয়ে ভূমিকা করে আলোচনা করে, যেটা সম্ভব হয় না আগে, এখন সেটা করা যায় কিনা এদিকে নজর দেওয়াটা বোধহয় গুরুত্বপূর্ণ। বরঞ্চ সফল হওয়া যায় কি করে, ওই যে মান্না ভাই যেটা বললেন যে সরকারটা কিভাবে গঠন হলো, এই বিষয়টিও কিন্তু একটা ধন্দে আছে, এটা পরিষ্কার না। উনি আসলেন, অন্যরা আসলেন, এর আগের যে তত্ত্বাবধায়ক 90-এর গণঅভ্যুত্থানের পরে রাজনীতির ছোঁয়া না থাকলে ওটা সফল। এখানে রাজনীতির ছোঁয়া নেই, অনেক বিতর্ক। রাজনীতিবিদদের আপনি যেভাবেই সমালোচনা করেন না কেন, যতগুলো সৃষ্টিশীল এবং সৃজনশীল ঘটনা এই দেশে ঘটছে পাকিস্তান আমল থেকে শুরু করে, সবগুলো ঘটনার মধ্যে আপনি চান অথবা না চান, আমি চাই আর না চাই, রাজনীতি সুন্দর যা কিছু তাদের হাত ধরে এই দেশে আসে। সুন্দর দুটোই তাদের হাত ধরে। অসুন্দরের কথা আমি এই জন্য এই সামনে নিয়ে আসছি না, যখন সে অসুন্দরের কাছে সেটা রাজনীতি থাকে না। যে আমরা এই জায়গায় একটু যাই, যদি অসুন্দর থাকে না, আমরা যদি যেটি বিষ্ণুজনরা বলছেন অনৈক্য বাড়লে ফিরবে স্বৈরাচার। তারেক রহমান সাহেব বলছেন যে স্বৈরাচারের মাথা পালানো, রয়ে গেছে দোসরা, থামেনি ষড়যন্ত্র। অর্থাৎ এক ধরনের ষড়যন্ত্র চলছে নির্বাচনকে কেন্দ্র করে, যেটি আপনারা চাচ্ছেন নির্বাচন, আবার রাজনৈতিক সংস্কার, সবগুলো মিলে এক ধরনের চলছে এবং দোসরা ফিরবে। এর মধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করেছে বিভিন্ন জায়গায়, সামাজিক মাধ্যমে বেশ ছবি দেখা যাচ্ছে। সাধারণ ছাত্রদের, যেটি ছাত্র বৈষম্যবিদ ছাত্রদের দাবি ছিল আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করা, যদিও রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একমত নয়। যাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা, বা তাদের রাজনীতির সুযোগ থাকে কিনা, নিষিদ্ধের প্রশ্ন থাকে কিনা, এমনিতে তারা নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা এই পলায়নের মধ্যে। নিষিদ্ধ করার প্রশ্ন থাকে কিনা তো করো প্রশ্নগত করো, মানে নিষিদ্ধ করার প্রশ্ন আছে, বাজারে আছে, লোকের মুখে আছে, যারা পালিয়ে যায় তার জন্য আর এই প্রশ্ন থাকে কিনা সেটাই না। ওইটা কোনো কথা না, যারা পালিয়ে যায় আবার ফিরেও আসে, ওই পালিয়ে গেছে বলেই সব শেষ হয়ে গেছে সেরকম বলছি না। কিন্তু তারা পালিয়ে গেছে কিসের কারণে? পালিয়ে গেছে জনতার রুদ্র রোষে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, ধিকৃত হয়ে। যদি এখানে থাকতো, জীবিত থাকতে পারতো না। রিয়েলিটি হলো তাই। এতই মানুষের বিক্ষোভ ছিল, এখনও সেই বিক্ষোভ আছে। এই যে লিফটেড বিতরণটা কি একটা বললেন না,
দেখেন আওয়ামী লীগ আমলে আমি জাসদ করতাম, তো এই গেরিলা কায়দায় লিফলেট ডিস্ট্রিবিউশন নাম দিয়েছিলাম ঝটিকা মিছিল, মানে এই গলি থেকে বেরিয়ে একটা দৌড় দিয়ে 50-60 স্লোগান দিতে গেলাম, ছবি টবি তুললো, একটা ঝটিকা মিছিল, কোনো ইম্প্যাক্ট হয় না। এরা প্রকাশ্যে দুটো করতে পারছে না এখন, বা ধরেন ম্যাসেজ স্কেলে যাকে বলে গণ আয়তনে সেটা করতে পারছে না, সেটা করতে পারবে যে আমি তার সুযোগও দেখি না। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সবচাইতে বড় সমস্যা হচ্ছে তাদের কোনো বয়ান নাই। আমার অর্থনীতি কত ভালো হয়েছে যে আমার একটা পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক, উনি যেদিন দাঁড়াবেন লোকে বলবে না আপনি তো পিয়নকে চুরি করে 400 কোটি টাকা দিয়েছেন, তার এক্সপ্লেনেশন কি? সে হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায়। শেখ পরিবারের একটা লোক দেখবেন না যে গরিব, ওদের গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সব আছে, অথচ তারা কোথা থেকে আসছে আমরা জানি না, তাদের অবস্থা কী ছিল জানি না। আমি বলি না, আওয়ামী লীগের লোকজনও মনে করে যে পরিবারটাই তাদের পার্টি ধ্বংস করে দিল। এই কারণে এইটা কোনো হবার সম্ভাবনা নাই যে ওনারা আবার ফিরে আসবে। আর ষড়যন্ত্র ইত্যাদি যে বলা হচ্ছে না, দেখেন রাজনীতির পরতে পরতে ষড়যন্ত্র থাকে, বক্তৃতা করি আমরা বটে, আওয়ামী লীগ কী ষড়যন্ত্র করবে ওরা তো জানেই বাঁচে না। তাদের ভেতরে গিয়ে দেখেন তারা তো দুশ্চিন্তে আছে, শেখ হাসিনা কত রকম অসুখে আছে, কত মেন্টাল ডিপ্রেশনে আছে, যেগুলো বাইরে দেখানো যাচ্ছে না। একটা মানুষ সারা পৃথিবী কর্তৃক ধিকৃত, ওই তো জীবনে থাকার কথা না, তারপরে ধরলাম যে সে আজ এ স্টিল হার্ট, তার কিছু যায় আসে না। তো ওই রকম হলে পরেও তো উনি তো ঘর থেকে বেরোতে পারছেন না, তার কোনো প্রকাশ্য মুভমেন্ট নেই। এটা কবে পাবে? এইখানে যখন বিচার হবে আন্তর্জাতিক আদালতে, একবার উনি মানে অ্যাকিউজ হিসেবে প্রমাণিত হয়ে কোর্ট যদি বলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দ্যাট শি ইজ ইন ইউর কান্ট্রি, পাঠিয়ে দাও, কী করবে তখন? অনেক বড় জটিলতা তাদের আছে, আমাদের নেই। ষড়যন্ত্র নিয়ে আমি অত ভাবছি না। ষড়যন্ত্র যদি ইন্টারনেট হয়, এইটা রিস্কটা কীরকম? যে জায়গাটা আমি কথা শুরু করেছিলাম, একটা পলিটিক্যাল বয়ান আপনি চাচ্ছেন এটার জন্যে, ওকে, আপনি 5 মাস পরে 6 মাস পরে যে চাইতে পারেন না তা কিন্তু না, কিন্তু সেটা তৈরি করবার পরে বলছেন এইটাকে কনস্টিটিউশনালি গভর্নমেন্ট ওয়াইজ অফিসিয়ালি রেকগনাইজ করতে হবে। তার মানে আপনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন, দ্যাট ইজ ইউর স্টেটমেন্ট, নট মাইন। আপনি এতদিন ধরে কিন্তু এই পলিটিক্যাল জিয়ারগন বলেছেন, বিভিন্ন অকেশনে কথাবার্তা বলেছেন, তারপরে বলেন সমগ্র জাতি আজ এটার পেছনে ঐক্যবদ্ধ। তার মানে ক্ষমতায় থেকে একটা দলের অলমোস্ট ঘোষণাপত্র প্রিপেয়ার হয়ে যাচ্ছে। আমি ভাই তাই দেখছি, অনেকে হয়তো আমার সাথে একমত হচ্ছে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরকম করে কেন হবে? আপনি সব ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে আসেন, আপনাকে মানুষ মাথায় তুলে নিতে পারে। বিকজ যে শেখ হাসিনাকে অনেস্টলি বললে, আমরা সমস্ত বিরোধী দল আন্দোলন করেছি, 15 বছর জীবন দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, নির্যাতিত হয়েছি, ফেলতে তো পারিনি। ফেলাটা তাদের নেতৃত্ব হয়েছে, এই কৃতিত্ব দেবো না কেন? সেই কারণে সে সম্মান পাবে, বিশেষভাবে সে পুরস্কৃত হতে পারে। কিন্তু পার্টি যদি করে তাহলে ক্ষমতার ব্যবহার করে সে করতে পারে না, কারণ তুমি ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেই তো জিতেছো, সেটাই তোমার কৃতিত্ব। তুমি এখানে সেইটা করো, এইখানে সে তারপর বলো এই আমার বক্তব্য। এখন তো অনেকে তার বক্তব্যের বাইরে কোনো বক্তব্য দিতেই পারে না। কিন্তু মনে হয় দেশের রাজনীতি তো আওয়ামী লীগ ছাড়া অনেক দলেই ক্ষমতার মধ্যে থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ হয়েছে, তো সেটা কি ভালো হয়েছে নাকি? মানে যদি আমি আর খোলাখুলি বলি, আপনার প্রশ্ন থেকে আমি বুঝছি তো, ধরেন আমার সাথে দুদু আছেন, আর বিএনপি তো ক্ষমতায় জাতীয় পার্টি তো, হ্যাঁ আমি বলছি জাতীয় পার্টি ক্ষমতায় থেকেই হয়েছে। ট্রু, ওই প্রসেসটা কি ভালো ছিল কখনো? আমরা কখনো ভালো বলিনি, ডেমোক্রেটিক ওয়েতে এটা হয়নি। কিন্তু আমাদের গণতন্ত্রের ঘাটতি এত বড় ছিল যে আজকে সেই দল সবচেয়ে পপুলার দল হয়ে গেছে। আর যারা সবসময় দাবি করে আমরা জনগণের মধ্যে থেকে উঠে এসেছি, প্রক্রিয়ার মধ্যে দিয়ে উঠছি, তারা এমন লুটপাট করেছে, তারা ধিকৃত পলাতক, মানুষ তাদের দেখতে পারে না। এটা তো আবার সামগ্রিক রাজনীতির এই সংকট আছে, তারই প্রতিফলন আমি ওইখানেও দেখতে পাচ্ছি। এইখানে আপনার দরকার ছিল কি কিছু একটা দাঁড়াবে আইকনের মতো, রিয়েল আইকন, যেটা মানুষ দেখে মনে করবে হ্যাঁ এর পেছনে যাওয়া যায়, আমি এর মাধ্যমে বদলে যেতে পারি, দেশ বদলে যেতে পারে। সেই রকম জায়গাতেই আমরা এদেরকে দেখতে চেয়েছিলাম, সেটা তো তারা পারলো না, আমি মনে করি পারলো না। এখনও চূড়ান্ত হবে বলবার সময় হয়েছে কিনা সেটা নিয়ে আমি হয়তো ভিন্ন মত পোষণ করবো, বা
আরও কিছু ভাববো, ভেবে কথা বলবো। কিন্তু আমি মনে করি তার এইটা না করে যদি একটা গণতান্ত্রিক অ্যাপ্রোচে ওই রাগী যুবকদের ভাবনি না এসে কম্প্রোমাইজিং, সবাইকে অ্যাকোমোডেটিভ করে যে ভাই এত বড় ক্রাইসিস, এত বড় বিভাজিত সমাজের মধ্যে আসেন এক হয়ে কাজ করি, তাহলে এটা অন্য একটা মেসেজ দিতে পারতো। আমি এই কথা বলছি, আমি তাদেরকে ফাইট করার জন্য বলছি না। ফাইট করছি কোনটা, থিওরিটিক্যাল আপনি যেটা রং, ইথিক্যালি যেটা ভুল করছে সেটা বলছি, তা তো বলবোই, তাহলে কীরকম করে হবে। তবে যেই জায়গায় এই সংকট দূরীকরণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারতো রাজনৈতিক দলগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলো যে ধরি মাছ নাচই পারে, কখনো সরকারের সমালোচনা, আবার কখনো এই সরকার ফেল করলে পুরো অভ্যুত্থান ব্যর্থ হবে, এই যে ধারণা থেকে সরকার বড় স্পেস পেয়ে যাচ্ছে কিনা এক সময় ক্ষেপণের, ওই জায়গাটা এখনো আমরা পৌঁছাইনি। এখনো সরকার সম্বন্ধে আমাদের কিছু কিছু কথা থাকলেও এই সরকারকে আমরা এখনো ফেলে দিইনি, পরিত্যাগ করিনি, বা অন্য কোনো ভাবনাতে, বিশেষ করে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমরা এই সমালোচনার দৃষ্টিভঙ্গি হচ্ছে সঠিক পথে তাকে আনা, যাতে এই সরকার ধীরে সুস্থে হলেও সত্যিকারের একটি ঘটনার মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে পারে, একটা গোষ্ঠীর মধ্যে যেন না থাকে, একটা পথভ্রষ্ট ভূমিকা পরিত্যাগ করতে পারে। এটা হলো আমাদের এখন কিন্তু ভূমিকা সবারই, আমার কাছে মনে হয়েছে সব রাজনৈতিক দলের। সরকারের উচিত হচ্ছে তড়িৎ বেগে তার যে বন্ধু কোনোভাবেই যেন শত্রু মনে না করে, তার বন্ধুদেরকে বন্ধুসুলভ আচরণে খুব ঘন ঘন বসা এবং মত বিনিময়গুলো করা, যে কোনো বিষয় নিয়ে। সরকার নির্বাচন চায় না এই কথা সরকার বলেনি, তারা বলতে চাচ্ছে যে একটা গুছিয়ে তাদের ভাব সাব কথাবার্তা মিলে, এটাই কিন্তু একটা গুছিয়ে ভালো নির্বাচন করতে চায়। সেখানে কেউ কেউ অসহিষ্ণু হয়তো বলেছে যে কি সংস্কার কম চেলে বেশি চেলে, এই কথা হয়তো আমি বলবো ধৈর্যহারা হয়ে এই ধরনের রাজনৈতিক একটা হতে পারে, এটা নিয়ে সবার মত মেজাজ এটা একই নাও হতে পারে, কিন্তু সরকার এখনো পর্যন্ত আমি মনে করি, তবে রাজনৈতিক দলে থাকলে একটা অ্যাডভান্টেজ থাকে বা সরকারের বাইরে থাকে, তারা অনেক কথা হয়তো বলতে পারে, কিন্তু সরকারের চেয়ারে বা ওই চেয়ারগুলোতে থাকলে পরে একটু ভেবেচিন্তে কথা বললে সংকট বাড়ে না, কমবে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে সরকার সমস্যাগুলো বাড়িয়ে দিচ্ছে। এখন উচিত হচ্ছে কমায় রাজনৈতিক দল মত পথের মানুষগুলোর সঙ্গে একসঙ্গে হয়ে আমরা যা চেয়েছিলাম সেই দিকে যাওয়া, এটাই হলো মূল কাজ হওয়া। এর বাইরে গেলে পরে সংকট বাড়বে। সংকট যেন না বাড়ে সেই প্রত্যাশা থাকলে আলোচনা অংশ নেওয়ার জন্য শামসুজ্জামান দুদু এবং মাহমুদুর রহমান মান্না, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।